আমরা সোনার তরী কাব্যগ্রন্থ এই যে পড়া শুরু করেছি, আমি প্রথম দিনই বলেছিলাম যে সবকটি কবিতা পড়ার দরকার নেই এ কথা বলা ভুল, কিন্তু আমাদের পাঠ্য আলোচনার ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় না। কবিতা প্রত্যেকটি খুব সুন্দর। তবে সোনার তরী নামক কবিতাটির আলোচনা আমি যে করেছিলাম তার পরিপূরক একটি কবিতা কিন্তু এই কাব্যগ্রন্থে রয়েছে। তাই সোনার তরী কবিতাটি পড়লে, অর্থাৎ প্রথম কবিতাটি পড়লে সোনার তরী কাব্যগ্রন্থের শেষ কবিতা অর্থাৎ নিরুদ্দেশ যাত্রা সেটাও কিন্তু আমাদের পড়তে হয়। কারণ বলা যেতে পারে এই দুটি কবিতা খানিক হলেও একে অপরের পরিপূরক। সাহিত্যের পথের আজকের পর্বে তাই পড়ব অত্যন্ত সুন্দর একটি কবিতা, বলা যেতে পারে আপমর রূপক কবিতা, যার নাম নিরুদ্দেশ যাত্রা। সেই কবিতাটি পাঠ করব এবং সেই কবিতাটি সম্পর্কে কিছু কথা জেনে নেব। তাই শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। সোনার তরী কবিতায় আমরা জেনেছিলাম যে রবীন্দ্রনাথ তার সৃষ্টিকে, রবীন্দ্রনাথ বা কথক যিনি কিনা ওই নদীর ঘাটে বসে আছেন, তিনি স্রষ্টা হিসেবে বসে আছেন এবং তার সৃষ্টিকে সোনার তরীতে তুলে দিচ্ছেন। সেই সোনার তরী কে বহন করে নিয়ে যাচ্ছে? একজন কান্ডারি। তার সম্পর্কে সোনার তরী কবিতায় অন্তত আমরা কিছুই জানতে পারিনি। সে মেয়ে নাকি পুরুষ, নাকি অর্ধনারীশ্বর, নাকি কে সেই কান্ডারি, এই বিষয়ে আমরা একেবারেই কিছুই জানতে পারিনি বলা যেতে পারে। তার কোনো রূপের কথা জানিনি, তার কোনো গলার আওয়াজ আমরা শুনিনি। শুধু এইটুকু বুঝতে পেরেছিলাম যে সে স্রষ্টাকে নিতে আসে না, সৃষ্টিকে তার সোনার তরীতে বোঝাই করে নিয়ে চলে যায়। এই নিরুদ্দেশ যাত্রা কবিতাটিতে আমরা কিন্তু দেখতে পাবো এক অন্য রূপ। সেই সোনার তরীতেই আমরা দেখতে পাবো যে সৃষ্টি হয়তো আছে, কিন্তু স্রষ্টাও সেই তরীর মধ্যেই অবস্থান করছে এবং সেই নাম না জানা অচেনা কান্ডারি তাকে প্রবাহিত করে নিয়ে চলেছে এক নিরুদ্দেশের দিকে। কবিতাটি পাঠ করলে বোঝা যাবে। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই শুধুই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। নীরব দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠেছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে হেথায় চলিছি কিসের অন্বেষণে। এক অজানার দিকে যাত্রা করছেন যেন কবি বা কথক নিজে। তিনি এখন সেই সোনার তরীতেই বসে রয়েছেন এবং কান্ডারির কিছু পরিচয় আমরা বুঝতে পারছি যে কান্ডারি মহিলা, এবং সেই কারণেই তাকে বলা হচ্ছে যে আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী। এক ক্লান্তি লক্ষ্য করা যাচ্ছে চলনের মধ্যে। অনেক দিন ধরে হয়তো, অনেক সময় ধরে হয়তো এই তরীতে কথককে প্রবাহিত করে নিয়ে চলেছে এই সুন্দরী বা এই কান্ডারি, এবং তাই তিনি জিজ্ঞাসা করেন যে কোন পারে এই সোনার তরী এবার এসে ভিড়বে। যখনই এই প্রশ্ন তিনি করছেন, সেই বিদেশিনী শুধু নীরব হাসি হাসছে এবং অঙ্গুলি তুলে দেখাচ্ছে এক অসীমত্বের দিকে। কোথায়? দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে। বলো দেখি মোরে সুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা, ঝলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অম্বরতল, দিক বধূ যেন ছলো ছলো আঁখি অশ্রু জলে। রবীন্দ্রনাথ তাকে যেন জিজ্ঞাসা করছেন যে কোথায় আমাকে নিয়ে চলেছো, উত্তর তো কিছু দাও। যেদিকে আঙুল নির্দেশ করছে এই অপরিচিতা এই বিদেশিনী, সেখানে দিন অস্ত যাচ্ছে, দিনের মৃত্যু ঘটছে, অর্থাৎ মৃত্যুর একটা পদধ্বনি যেন শুনতে পাচ্ছেন কথক। তাই তিনি কি বলছেন? হেথায় কি আছে আলয় তোমার, উর্মি মুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণ তলে, তুমি হাসো শুধু মুখপানে চেয়ে, কথা না বলে। তুমি কি আমায় সেই না ফেরার দেশে নিয়ে যাচ্ছ, সেই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ,
সেই উত্তরও অপরিচিতা দিচ্ছে না। হু হু করে বায়ু ফেলিছে শতত দীর্ঘশ্বাস, অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস, সংশয়ময় ঘন নীল ও নীর, কোন দিকে চেয়ে নাহি হেরি তীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন, তারই পরে ভাসে তরণী হিরণ, তারই পরে পরে সন্ধ্যা কিরণ, তারই মাঝে বসিয়ে নীরব হাসি, হাসিছ কেন? কোথায় একটা যেন দ্বিধা, ভয়, সংশয় কাজ করছে, কারণ এই বিদেশিনী বলছে না যে কোন নিরুদ্দেশের দিকে যাত্রা তিনি করাচ্ছেন। আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন, যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে, চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে, দেখালে সম্মুখে প্রসারিয়া কর, পশ্চিম পানে অসীম সাগর, চঞ্চল আলো আশার মতো কাঁপিছে জলে। একটি আশা দেখে, একটি নতুন কিছুর চিন্তায় কিন্তু কথক এই তড়িতে উঠেছিল। তখনও কিন্তু এই সংশয়ের কথা জানতো না। তারপর কি হচ্ছে? তড়িতে উঠিয়া সুধানু তখন, আছে কি হেথায় নবীন জীবন আশার স্বপন, ফলে কি সেথায় সোনার ফলে, অর্থাৎ আশার কথা ভেবেই কিন্তু তিনি সোনার তড়িতে উঠেছিলেন। মুখ পানে চেয়ে হাসিলে কেবল, কথা না বলে। তারপর কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি, বেলা বয়ে যায় পালে লাগে বায়, সোনার তরণী কোথা চলে যায়, পশ্চিমে হেরি নামিছে তখন অস্তাচলে। যে আশা নিয়ে এই সোনার তরীতে উঠেছিলেন, সেই আশা আস্তে আস্তে যেন নষ্ট হতে চলেছে। আসলে কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন সেই সৃষ্টি ও স্রষ্টার তত্ত্ব। সৃষ্টি তো চলে যায়, স্রষ্টাও যখন থাকে, নতুন কিছুর অন্বেষণে সে যখন বেরিয়ে পড়ে, তখন সবসময়ই যে সেই অন্বেষণের শেষে গিয়ে কোনো আশার আলো থাকবে তা কিন্তু কখনোই নয়। সেই নিরুদ্দেশের যাত্রাতেই কিন্তু স্রষ্টারা বেরিয়ে পড়ে, যেভাবে কথক বেরিয়ে পড়েছেন। এখন বারেক সুধাই তোমায়, স্নিগ্ধ মরণ আছে কি হেথায়, আছে কি শান্তি, আছে কি সুক্তি তিমির তলে, হাসিতেছ তুমি তুলিয়া নয়ন, কথা না বলে। একটু আগে পর্যন্ত চঞ্চল আলো জলের ওপরে কাঁপছিল, যেন একটি আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু এখন তিনি সরাসরি বলছেন, তুমি কি আমাকে মৃত্যু অভিমুখে যাত্রা করাচ্ছ? সেখানে কি শান্ত মৃত্যু রয়েছে, শান্তি রয়েছে, সুপ্তি রয়েছে? কিন্তু সে প্রশ্নেরও উত্তর এই কান্ডারি দিচ্ছে না। আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবে ঢাকা, শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জল কলরব, গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি, বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর, কোথা আছো গো করহ পরশ, নিকটে আসি, কহিবে না কথা, দেখিতে পাবো না নীরব হাসি। এই জায়গাটাতে আশা এবং নিরাশা, প্রেম এবং মৃত্যু, স্পর্শ এবং না পাওয়া, পুরো বিষয়টা রয়েছে। আধার রজনী আসিবে এক্ষুনি মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবে ঢাকা, কিন্তু মৃত্যুর কথা বলে, কিন্তু তারপরেই একটা আশা আসছে, তবু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জল কলরব, গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি। মৃত্যু শেষ নয়, তারপরেও কোনো কিছু রয়েছে। তাই বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর, কোথা আছো গো করহ পরশ, নিকটে আসি, কহিবে না কথা, দেখিতে পাবো না নীরব হাসি। তাহলে কি মৃত্যু সমস্ত কিছুকে অধিকার করে নেবে? হয়তো তাই, কিন্তু তা সত্ত্বেও সৌন্দর্য সৃষ্টির কখনো মৃত্যু হয় না। এই কবিতার এটাই হলো মূল বক্তব্য। অসীমত্বের দিকে কবি যাত্রা করেছেন,
যে নারী তাকে নিয়ে যাচ্ছে সম্ভবত সে তার জীবন দেবতা। জীবন দেবতা তত্ত্বের কথা আমি আগের পর্বেই বলেছিলাম, যে কিনা কবিকে ভাসিয়ে নিয়ে চলে। কোথায় নিয়ে যাবে সেটা নিজেও জানে না, কবি নিজেও জানেন না, কিন্তু তা সত্ত্বেও নিরুদ্দেশ্যের দিকে যাত্রা করেন। এই নারীকে প্রশ্ন করলে সে অসীমত্বের দিকে আঙুল তোলে, নীরব ভাবে হাসে। চারিদিকে যেন জীবন মৃত্যুর এক অপার খেলা চলছে। সূর্য যেখানে শেষ, যেখানে দিনের মৃত্যু ঘনিয়ে আসে, কবি সেখানেই কি যাচ্ছে, নিয়ে যাচ্ছে তাকে, এমন কথা জিজ্ঞাসা করছে। সেখানে কি স্নিগ্ধ মরণ রয়েছে? সন্ধ্যা ঘনিয়ে এলে আধার আসবে বৃহৎ পাখির মতো। জীবন কি ওখানেই আড়াল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে? তা নয়। সৌন্দর্য, লক্ষ্মীর সেবা, উপাসনা, বাসনা, আশা, এই সমস্ত কিছু একবারে শেষ হওয়ার নয়। তাই দেখিতে পাবো না, তাকে দেখতে পাবো না, তার স্পর্শ পাবো না, কিন্তু নীরব হাসিটা কোথাও গিয়ে রয়েই যাবে। এই প্রেরণা শক্তির নাম জীবন দেবতা। আর এই প্রেরণা শক্তিকে নিয়েই গোটা কবিতা রচিত হয়েছে। যে সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে না, প্রেরণা শক্তি কোনো দিকে থেকে যাবে। শিল্প, সাহিত্য, জীবনের যে কোনো দিকের একটি নিরুদ্দেশ যাত্রা কখনো না কখনো আমাদের জীবনে ঘটবেই, কিন্তু তা সত্ত্বেও সমস্ত কিছুর শেষে শেষ থাকে না। এই যে প্রেরণা শক্তি, সেই চলার শক্তিটা কোথাও না কোথাও থেকেই যায়। রবীন্দ্রনাথ নিজেই জাপান যাত্রীর ডায়েরিতে বলছেন, যেদিক থেকে ওই মনোহর অন্ধকারের বাঁশি বাজছে, ওই দিকেই মানুষের সমস্ত আরাধনা, সমস্ত কাব্য, সমস্ত শিল্পকলা, সমস্ত বীরত্ব, সমস্ত আত্মত্যাগ মুখ ফিরিয়ে আছে। ওই দিকে চেয়েই মানুষ রাজ্য সুখ জলাঞ্জলি দিয়ে বিরাগী হয়ে বেরিয়ে গেছে, মরণকে মাথায় করে দিয়েছে। ওই কালোকে দেখে মানুষ ভুলেছে, ওই কালোর বাঁশিতেই মানুষকে উত্তর মেরু দক্ষিণ মেরুতে টানে। অনুবীক্ষণ দূরবীক্ষণের রাস্তা বেয়ে মানুষের মন দুর্গমের পথে ঘুরে বেড়ায়, বারবার মরতে মরতে আকাশে পারে ডানা মেলতে থাকে। এই যে চিন্তা ভাবনা, যে শেষ হইয়াও হইল না শেষ, ওখানে মৃত্যু আছে, ওখান থেকেই জীবন আসবে। যেখানে সূর্য ডুবে যাচ্ছে, যেখানে দিন শেষ হচ্ছে, তার পরপার থেকেই আবার নতুন দিনের সূচনা হবে। তাই নিরুদ্দেশ যাত্রা কোনোদিন থামবার নয়। এই যে জীবনের একটি বিশাল সত্য, সেটি এই কবিতার মাধ্যমে কবি আমাদের সামনে ফুটিয়ে তুলছেন, এবং সোনার তরীর আরেকটি যেন পরের পর্ব হয়ে থেকে যাচ্ছে এই কাব্যগ্রন্থে। আশা করি খুব সংক্ষেপে বোঝাতে পারলাম। তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সোনার তরীর আর কি কি কবিতা আলোচনা করা যায় সে বিষয়েও কিছু কথা কমেন্টে বলে যেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, ধন্যবাদ।